কিন্তু তো ই হচ্ছে না, না না তো হচ্ছে না। এটা হচ্ছে হচ্ছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছিলাম এন্টিনেটাল কেয়ার, আজকে তোমাদেরকে পড়াবো ইন্টারনেটাল কেয়ার অথবা ডেলিভারি কেয়ার। অবজেক্টিভস অফ দ্য ক্লাস, এই ক্লাসে কি কি আমরা জানবো? ইন্টারনেটাল পিরিয়ড এবং ইন্টারনেটাল কেয়ারের ডেফিনেশন, অবজেক্টিভস, প্রিন্সিপলস অ্যান্ড প্রসিডিওরস অফ ইন্টারনেটাল কেয়ার, ডোমিসিলিয়ারি মিডওয়াইফারি সার্ভিস সম্পর্কে আমরা জানবো। তারপর আছে ডেঞ্জার সিগন্যালস ডিউরিং লেবার, আর টার্গেট গ্রুপস অফ ইনস্টিটিউশনাল ডেলিভারি। প্রথমে আমরা জানবো যে ইন্টারনেটাল পিরিয়ডটা কি। পিরিয়ড অফ ডেলিভারি অর চাইল্ড বার্থ, মানে ডেলিভারি যে পিরিয়ডটা অথবা চাইল্ড বার্থের যে সময়কালটা, হ্যাঁ চাইল্ড বার্থ অথবা ডেলিভারির যে সময়কাল সেটাই হলো পিরিয়ড অফ ডেলিভারি অর চাইল্ড বার্থ। It is the period from the onset of true labor pain up to the expulsion of placenta. এটা হলো ইন্টারনাল পিরিয়ড, হলো পিরিয়ড যেটা হলো যে ট্রু লেবার পেন যখন শুরু হয় সেখান থেকে প্লাসেন্টা এক্সপালশনের যে সময়টা সেই সময়ই হলো ইন্টারনেটাল পিরিয়ড। আগে তোমরা বলছো এন্টিনেটাল পিরিয়ড, আর এটা হলো ইন্টারনেটাল পিরিয়ড। ইট ইজ দ্য পিরিয়ড from the onset of true labor pain up to the expulsion of placenta. Internatal care. Internatal care is the care of mother and fetus during delivery or childbirth. মানে হলো যে মা এবং ফিটাস যখন ডেলিভারি হয় তখন যে কেয়ারটা নেওয়া হয়, হ্যাঁ সেটাই হলো ইন্টারনেটাল কেয়ার। ওই সময়ে ইন্টারনেটাল পিরিয়ডে মা এবং বেবির যে কেয়ার নেওয়া হয় সেটাই হলো ইন্টারনেটাল কেয়ার। তাহলে ইন্টারনেটাল কেয়ার ইজ দ্য কেয়ার অফ মাদার অ্যান্ড ফিটাস ডিউরিং ডেলিভারি অর চাইল্ড বার্থ। The aims of good internatal care are thorough asepsis. মানে গুড ইন্টারনেটাল কেয়ারের লক্ষ্যটা কি? লক্ষ্য হলো যে থোরো এসেপসিস, সম্পূর্ণভাবে এটা হলো জীবাণুমুক্ত থাকতে হবে, মানে হলো যে এই প্রথম থেকে শেষ পর্যন্ত এসেপসিস থাকবে, হ্যাঁ জীবাণুমুক্ত থাকবে। ডেলিভারি উইথ মিনিমাম ইনজুরি টু দ্য ইনফ্যান্ট অ্যান্ড মাদার, কারণ এই সময়ে মায়ের এবং ফিটাসের কি বেবির কি হয় ইনজুরি হয়ে থাকে। এই কারণে কি করতে হবে, যখন ডেলিভারি হবে তো মিনিমাল ইনজুরি যেন হয় সেই জিনিসটা লক্ষ্য থাকতে হবে, খেয়াল রাখতে হবে যে যাতে ইনজুরিটা হয় মিনিমাম। কারণ এই সময়ে বেবি হওয়ার সময় নর্মাল ডেলিভারির সময় কি হয়, বেবির মাথার মধ্যে চাপ লাগে, এ কারণে বেবি দেখা যায় অ্যাবনর্মাল বেবি হলো, হ্যাঁ। তাহলে আবার দেখা যায় মার যেটা হয় সেটা হলো নর্মাল ডেলিভারির সময় এই
সার্ভিক্স একদম মানে ছিঁড়ে ব্লিডিং হতে থাকে, অনেক সময় মা মারা যায়। মানে তখন কি করতে হয়, এই খেয়াল করতে হবে যে ডেলিভারির সময় মিনিমাম ইনজুরি যেন হয় ইনফ্যান্ট অ্যান্ড ফিটাস, মায়ের, মাদারের। তাহলে রেডিনেস টু ডিল উইথ কমপ্লিকেশনস। আর কি হয়, ডেলিভারির সময় অনেক রকমের কমপ্লিকেশন হয়ে থাকে। এখন সেই কমপ্লিকেশন যাতে না হয়, বা কমপ্লিকেশন যদি হয় তাহলে রেডি থাকতে হবে, প্রিপারেশন নিয়ে থাকতে হবে যে কী করা যায় ওই সময়। হ্যাঁ, মানে হসপিটালে নিয়ে যেতে হবে, যদি বাসায় ডেলিভারি হয় তখন হসপিটাল অ্যাডমিট করতে হবে দ্রুত, মানে এরকম রেডি থাকতে হবে। কমপ্লিকেশন কি কি কমপ্লিকেশন হতে পারে, যেমন প্রলং লেবার হতে পারে। হ্যাঁ, অনেকক্ষণ যদি হয় প্রাইমি না, হ্যাঁ, নন প্রাইমিদের ক্ষেত্রে হয় 12 ঘন্টা সময় দেখা যায় যে পেন থাকে। আর এর উপর যদি হয় তাহলে প্রলং লেবার। আর যদি হয় প্রাইমি, এদের একটু সময় বেশি লাগে, যে 18 ঘন্টা। এর বেশি যদি হয় তাহলে প্রলং লেবার। তাহলে কি করতে হবে, যে প্রলং লেবারের ক্ষেত্রে আমাদের এটা রেডি থাকতে হবে যে লেবারটা প্রলং হচ্ছে, তখন তাড়াতাড়ি করে হসপিটাল নিতে হবে। তারপর আছে অ্যান্টিপার্টাম হেমোরেজ। হ্যাঁ, তাহলে যে যখন প্রেগনেন্ট থাকে বা বাধ্য হওয়ার আগে এই প্রেগনেন্সি অবস্থায় যে ব্লিডিংটা হয় সেটাই হলো অ্যান্টিপার্টাম হেমোরেজ। তখন অ্যান্টিপার্টাম হেমোরেজ যদি হয় তখন আর ওই ডেলিভারির কথা চিন্তা করা যাবে না যে বাসায় করবো, তখন সে তার ওইভাবে ম্যানেজ করতে হবে। তারপর কনভালশন যদি হয়, এর আগে বলেছি কনভালশন অন্য যে কোনো কারণে কনভালশন হতে পারে, কিন্তু যে একলামশিয়ার ক্ষেত্রে যে কনভালশন হয়, প্রি একলামশিয়ার যে সাইন সিমটম থাকলো, তোমাদেরকে আগে বলেছি যে পাটা ফুলে গেল, তারপর হলো যে প্রেশার বেশি থাকলো, ইউরিনে দেখা গেল যে অ্যালবুমিন বেশি পাওয়া যাচ্ছে, সাথে কনভালশন মানে একলামশিয়া। তো ওই অবস্থায় ডেলিভারির কথা চিন্তা করা যাবে না, তখন হসপিটালে নিতে হবে। তারপর আছে মেল প্রেজেন্টেশন, দেখা যায় যে ব্রিজ প্রেজেন্টেশন থাকে, ট্রান্সভার্স প্রেজেন্টেশন থাকে। হ্যাঁ, ওইসব ক্ষেত্রে কি করতে হবে, এইসব কমপ্লিকেশনের ক্ষেত্রে রেডি থাকতে হবে। তারপর প্রোলাপস অফ দ্য কর্ড, যে কর্ড প্রোলাপস হয়ে যায়, অনেক সময় হ্যান্ড প্রোলাপস হয়, তারপর লেগ প্রোলাপস হয়ে যায়। হ্যাঁ, আবার কর্ড প্রোলাপস হয়। তো এগুলো হলো ডেলিভারি কমপ্লিকেশন। কেয়ার অফ দ্য বেবি। ম্যাম প্রলংড লেবারটা যদি আরেকবার বলতেন। কোনটা কোনটা? ম্যাম প্রলংড লেবার। হ্যাঁ হ্যাঁ, প্রলং লেবার, দেখা যায় যে এই পেন উঠলো, হ্যাঁ, ডেলিভারি হবে, এই ব্যথাটা 12 ঘন্টা ব্যাপী হলো, কি তার এভাব হয়ে গেল, যেটা যদি নন প্রাইমি হয় তার ক্ষেত্রে। আর যদি প্রাইমি হয় তাদের সময় একটু বেশি লাগে, ধর 18 ঘন্টা। হ্যাঁ, তখন দেখা যায় এর থেকে বেশি হলে লেবারটা আমরা ভাববো এটা প্রলং লেবার, তখন চিন্তা করবো যে যেটা অনেক সময় হয়ে যাচ্ছে, আর দেরি করা যাবে না, এটা হলো প্রলং লেবার। ম্যাম ট্রাইমিনা জিনিসটা কি? প্রাইমি হলো যে যাদের বেবিটা প্রথম বেবি হলো, হ্যাঁ, ফার্স্ট বেবি হয় তাদেরকে প্রাইমি বলা হয়। আর যাদের হলো যে একের বেশি বেবি হচ্ছে তাদেরকে নন প্রাইমি, মাল্টি পেরা বলে তাদেরকে। আর এরা হলো মানে প্রাইমি বলে। আর ওরা হলো এর আগে বলছিলাম তোমাদেরকে মাল্টি পেরা, অনেকগুলো বেবি হয়েছে। আর যাদের ফার্স্ট বেবি হচ্ছে তারা হলো প্রাইমি। তাহলে প্রলং লেবার হলো যে যাদের হলো যে এর আগে বেবি হয়েছে কয়েকবার, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ব্যথাটা ওই 12 ঘন্টা, তারপর হলো যে আমরা প্রলং বলবো। আর যদি যারা প্রাইমি মানে হলো যে প্রথম বেবি হচ্ছে তাদের ক্ষেত্রে একটু সময় লাগে, তখন 18 ঘন্টা, সেটা হলো প্রলং লেবার। এই ক্ষেত্রে আমরা প্রলং লেবার বলবো যে 18 ঘন্টার বেশি হয়। এই তারপরে আমরা কি দেখবো, যে কেয়ার অফ দ্য বেবি এট ডেলিভারি। তাহলে বেবির কেয়ারটা ডেলিভারির সময় নিতে হবে, যেমন রিসাসিটেশন। হ্যাঁ, দেখা গেল যে যখন বেবিটা হয়, নর্মালি হোক আর তোমার সিজারি হোক, তখন বেবির ওই নাকে, তারপর মুখে এই তখন কি থাকে, এই কি বলে এটাকে, সিকনেশন থাকে। হ্যাঁ, সেটাকে করতে হয়, ওই এরকম আমাদের ওখানে নল থাকে যেটা দিয়ে এটা আনা হয়, ক্লিয়ার করা হয়, এটা এয়ারওয়ে ক্লিয়ার করা হয়, সেটা নাকে মুখে ক্লিয়ার করা হয়, এটা হলো রিসাসিটেশন। তারপর হলো কেয়ার নিতে হয় কর্ড। আর রিসাসিটেশনের মধ্যে আরো আছে তোমার ওই টেম্পারেচারটা মেনটেন করতে হয়, যে বেবির টেম্পারেচার যাতে নর্মাল থাকে, অনেক ঠান্ডার মধ্যে বা অনেক গরমের মধ্যে সেগুলো নেওয়া যাবে না। তারপর মুছে ফেলতে হয় বেবিকে, সাথে সাথে ওই তার শরীরে কি থাকে, ব্লাড থাকে। তারপর হলো যে মিকোনিয়াম থাকে, মিকোনিয়াম মানে হলো যে বেবি দেখা যায় পায়খানা করে দেয় পেটের মধ্যে, তখন সেটা মুছে দিতে হয়। তারপর থাকে আরো ভার্নিক্স বলে এটাকে, সাদা 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 থাকে বেবি শরীরে, মার পেট থেকে হলে এগুলো থাকে, সেগুলো মুছে দিতে হয়। তাহলে আর হলো কেয়ার নিতে হয় কর্ডের, কেয়ার নিতে হয় আই,
সাথে সাথে চোখ সুন্দর করে মুছে দিতে হবে। তারপর কর্ডটা ভালো করে কাটতে হবে, যে কোনো জিনিস দিয়ে কাটা যাবে না। একটা ব্লেড পেলাম আর সহজে কেটে দিলাম, সেটা করা যাবে না। সেটা হলো জীবাণুমুক্ত থাকতে হবে সেই ব্লেড বা যেটা দিয়ে কাটবে। হ্যাঁ, যদি সিজার থাকে, কাঁচি, সেটাও থাকতে হবে জীবাণুমুক্ত। এইগুলো হলো ইন্টারনেটাল কেয়ারের এইম। একদম গুড ইন্টারনেটাল কেয়ার বলতে হবে, কারণ এরকম যদি নিয়মটা মানা হয় তাহলে আমরা তাকে গুড ইন্টারনেটাল কেয়ার বলবো। হ্যাঁ, গুড ইন্টারনেটাল কেয়ার। তাহলে আবার একটু শোনো যে দ্য এইমস অফ ইন্টারনেটাল কেয়ার কি কি থাকতে হবে। সেটা একটা থোরো এসেপসিস, তারপর কি ডেলিভারি উইথ মিনিমাম ইনজুরি টু দ্য ইনফ্যান্ট অ্যান্ড মাদার, readiness to deal with complications such as prolonged labor। এগুলো কমপ্লিকেশন থাকে, কি কি কমপ্লিকেশন, যেমন prolonged labor, antepartum hemorrhage, convulsions, malpresentations, prolapse of the cord, care of the baby at delivery। হ্যাঁ, যেমন হলো রিসাসিটেশন, কেয়ার অফ দ্য কর্ড, কেয়ার অফ দ্য আইস। নেক্সট আমরা কি দেখবো, প্রিন্সিপালস অফ ইন্টারনেটাল কেয়ার। ইন্টারনেটাল কেয়ারে কি কি নীতি আছে, যেমন হলো প্রিভেনশন অফ ইনফেকশন। ইন্টারনেটাল কেয়ারে আমরা কি দেবো, ইনফেকশন যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করতে হবে। আর ইনফেকশনটা খুব খারাপ, যদি ইনফেকশন হয়ে থাকে, যেমন হলো পারপেরাল সেপসিস হয়। হ্যাঁ, ডেলিভারির সময় পারপেরাল সেপসিস হয়, এটা খুবই খারাপ যে ইনফেকশন যদি হয়ে থাকে মাইদের। তাহলে প্রিভেনশন অফ ইনফেকশন, ইনফেকশন প্রিভেন্ট করতে হবে। প্রিভেনশন অফ ডিহাইড্রেশন অ্যান্ড কিটোসিস অফ মাদার। মার দেখা যায় এই সময় ব্লাড যায়, তারপর হলো যে ফ্লুইড যায়, তখন কি করে হয়, তখন হলো যে ডিহাইড্রেশন হয়ে যায় মায়ের। তাহলে কি করতে হয়, যদি ডিহাইড্রেশন না হয় সেটাকে প্রিভেন্ট করতে হবে। আর কিটোসিস হয়, কিটোসিসটা কি এটা পরে তোমরা ডিটেলস জানবে। মানে তোমাদেরকে একটু বলে রাখি যে এটা হলো যে যদি কার্বোহাইড্রেট মেটাবলিজমের একটা প্রবলেম। এটা কার্বোহাইড্রেট যদি শরীরে কম থাকে, হ্যাঁ কম থাকে, তখন কি হয়, এখন বডি তো মেটাবলিজম কার্বোহাইড্রেট করতে পারতেছে না, তখন কি মেটাবলিজম করবে, ফ্যাট মেটাবলিজম করতে থাকবে। হ্যাঁ, ফ্যাট ভাঙতে থাকবে। ওদিকে যা যে কার্বোহাইড্রেট ভাঙতে পারতেছে না, ফ্যাট ভাঙতে থাকবে। ওই ফ্যাট যখন ভাঙবে তখন কিটোন বডি তৈরি হয়। হ্যাঁ, কিটোন বডি হয়, ইউরিনিক কিটোন বডি পাওয়া যায়, এটাই হলো কিটোসিস। এরপরে তোমার মেডিসিনে এটা আরো সুন্দর করে ডিটেলস পাবে। তাহলে প্রিভেনশন অফ ডিহাইড্রেশন অ্যান্ড কিটোসিস অফ মাদার, রিলিফ অফ পেইন, যাতে পেইন না হয় সেটাকে রিলিফ করার জন্য আমরা দিতে পারি, অনেক মেজার নিতে পারি। তাহলে প্রিভেনশন অফ ট্রমা, ওই যে আগে বলছি ট্রমা হতে পারে, কেয়ার সার্ভাইকাল কেয়ার হতে পারে, বেবি দেখা যায় মাথায় লাগতে পারে। তাহলে যাতে ট্রমা না হয় সেটা প্রিভেন্ট করতে হবে। প্রিভেনশন অফ ট্রমা, প্রিভেনশন অফ পিপিএইচ, পোস্ট পার্টাম হেমোরেজ। ডেলিভারির পর যখন ব্লিডিং হতে থাকে, সেটাই হলো তোমার পোস্টপার্টাম হেমোরেজ। এই পোস্টপার্টাম হেমোরেজ সম্পর্কে তোমরা ডেফিনিশন পড়বে গাইনিতে। তাহলে কি করবো আমরা এখানে, প্রিন্সিপালস অফ ইন্টারনেটাল কেয়ারে আমরা কি কি দেখবো, এখানে কি কি আছে, প্রিভেনশন অফ ইনফেকশন, প্রিভেনশন অফ ডিহাইড্রেশন অ্যান্ড কিটোসিস অফ মাদার, রিলিফ অফ পেইন, প্রিভেনশন অফ ট্রমা, প্রিভেনশন অফ পিপিএইচ। তারপর আমরা কি দেখবো, প্রসিডিওর অফ ইন্টারনেটাল কেয়ার। ইন্টারনেটাল কেয়ারে আমরা কিভাবে মানে এটা হলো করব, প্রসিডিওরটা মেনটেন করব কিভাবে, যেমন হলো ক্লিন হ্যান্ডস অফ দ্য অ্যাটেন্ডেন্টস। যে ডেলিভারিটা করাবে তার হাত থাকতে হবে পরিষ্কার। ক্লিন সারফেস, যেখানে ডেলিভারিটা করাবে সেই সারফেসটা ক্লিন থাকতে হবে। ক্লিন ইকুইপমেন্ট, অনেক সময় আমাদের ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয়, ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি লাগে। হ্যাঁ, একটা হলো যে ইপিসিটমি করে, মানে কেটে দেয় ওই জায়গাটায়, ওই পেরিনিয়ামটা কেটে দেয়, তখন যে ইনস্ট্রুমেন্ট গুলো লাগে। হ্যাঁ, তারপর ইনস্ট্রুমেন্টাল ডেলিভারিও হয়, এটা হসপিটালে হয়, এটা বাসায় সম্ভব না। সেটা ক্লিন ইকুইপমেন্ট গুলো ক্লিন থাকতে হবে। স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট, হ্যাঁ, যে হলো যে ডেলিভারিটা করাবে তাকে দক্ষ থাকতে হবে। হ্যাঁ, এই জন্য বলতে স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট থাকতে হবে। তারপর রেডিনেস টু ডিল উইথ কমপ্লিকেশন। হ্যাঁ, ওই যে অনেক এর আগে দেখলে কি কি কমপ্লিকেশন হয়, সেই কমপ্লিকেশন যদি হয় তাহলে কি করতে হবে, রেডি থাকতে হবে ওই কমপ্লিকেশনটাকে কিভাবে ম্যানেজ করা যায় সেজন্য। তারপর স্পেসিফিক কেয়ার ফর দ্য নিউবর্ন,
এখন নিউবর্নের কিছু স্পেসিফিক কেয়ার নিতে হবে, কেয়ার নিতে হয়। সেটা বলছে এখানে যে কিভাবে ইন্টারনেটাল কেয়ারের প্রসিডিওরের মধ্যে কি কি আছে, যেমন ক্লিন হ্যান্ডস অফ দ্য অ্যাটেন্ডেন্টস, ক্লিন সারফেস, ক্লিন ইকুইপমেন্টস, skilled birth attendant, readiness to deal with complications, specific care for the newborn. তারপরে হলো ডোমিসিলিয়ারি মিডওয়েফারি সার্ভিস। এটা কি? Mothers with normal obstetric history and with satisfactory conditions may be advised to conduct their delivery at home by the female health worker or trained traditional birth attendants. This is known as domiciliary midwifery service. তাহলে দেখা যায় যে মাদার যদি দেখা যায় যে নর্মাল অবস্টেট্রিক হিস্ট্রি থাকে, হ্যাঁ, তার অবস্টেট্রিক হিস্ট্রি হলো নর্মাল, তারপর হলো তার স্যাটিসফ্যাক্টরি তার কন্ডিশনটা স্যাটিসফ্যাক্টরি না, কোনো জটিলতা নাই, কোনো কমপ্লিকেশন তার নাই, হ্যাঁ, ওইসব ক্ষেত্রে কি করতে হবে, বাসায় ডেলিভারি করার কথা বলা যায়। হ্যাঁ, বাসায় ডেলিভারি করাবে, কিন্তু সাথে কি থাকবে, ওই যে ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্স থাকতে হবে, অথবা ফিমেল হেলথ ওয়ার্কার যারা থাকতে হবে। তাহলে তার বাসায় ডেলিভারি করানো সম্ভব। যদি তার এর আগে দেখা যায় অবস্টেট্রিক হিস্ট্রি নর্মাল, তার কোনো ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি নাই, নর্মাল অবস্টেট্রিক হিস্ট্রি আছে, তার হলো যে এখন যে কন্ডিশন সেটা হলো নর্মাল, মানে স্যাটিসফ্যাক্টরি, তার কোনো কমপ্লিকেশন নাই। ম্যাম অবস্টেরিক কি? অবস্টেট্রিক ওই যে এই কন্ডিশন বেবি হয় যে, হ্যাঁ, এই কন্ডিশন হলো অবস্টেট্রিক, এটাকে অবস্টেট্রিক বলে। ডেলিভারি হওয়া, ডেলিভারি হলো, সিজার হলো, এটা হলো অবস্টেট্রিক। এটা পরে পাবে, গাণিতে আরো পাবে অবস্টেট্রিক বিস্তারিত, মানে এটা এই কন্ডিশন যে সেটাকে বলা হয় অবস্টেট্রিক। তাহলে মাদার্স উইথ নর্মাল অবস্টেট্রিক হিস্ট্রি, কোনো মায়ের যদি ধরো হিস্ট্রি থাকলো যে তার আগে নর্মাল ডেলিভারি হয়েছে, কোনো সমস্যা হয় নাই, নর্মাল অবস্টেট্রিক হিস্ট্রি আছে, নর্মাল ভাবে হয়েছে, কোনো প্রবলেম হয়নি, এবং উইথ স্যাটিসফ্যাক্টরি কন্ডিশন, এখন যে কন্ডিশনটা সেটা দেখা গেল যে এখনো কোনো কমপ্লিকেশন নাই, কিছু নেই, ভালো, সেই ক্ষেত্রে কি করা যায়, তার নর্মাল ডেলিভারি বাসায় অ্যাডভাইস দেওয়া যায়, হ্যাঁ ঠিক আছে বাসায় আপনি নর্মাল ডেলিভারি করাতে পারেন, কিন্তু সাথে কি থাকবে, ফিমেল হেলথ ওয়ার্কার অথবা ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট, ট্রেনিং প্রাপ্ত বার্থ অ্যাটেন্ডেন্ট তারা থাকবে, সেটা বলতে হবে, এবং ডাক্তার হিসেবে এই অ্যাডভাইসটা দিতে হবে। একই বলা হয় ডোমিসিলিয়ারি মিডওয়েফারি সার্ভিস, মানে হলো ডোমিসিলিয়ারি মানে বাসায় করবে, আর হলো যে মিডওয়াইফারি যেটা, সেটা হলো যে এদেরকে বলা হয় মিডওয়াইফ যারা এই যে বার্থ অ্যাটেন্ডেন্স যারা, মিডওয়াইফ বলে এদেরকে। তাহলে একে কি বলা হয়, ডোমিসিলিয়ারি মিডওয়াইফারি সার্ভিস। বাসায় করবে, কাকে দিয়ে করবে, ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্স দিয়ে করবে, এই জন্যই বলা হয় ডোমিসিলিয়ারি মিডওয়াইফারি সার্ভিস। অ্যাডভান্টেজেস অফ ডোমিসিলিয়ারি কেয়ার। তাহলে ডোমিসিলিয়ারি কেয়ারের কি কি অ্যাডভান্টেজ আছে? অ্যাডভান্টেজ হলো the mother delivers in the familiar surroundings of her home। যদি হসপিটালে করে তাহলে একটা পুরো সারাউন্ডিংস, মানে পরিবেশটা কেমন থাকে, একটা ভয়াবহ, ওখানে একটা ডেলিভারি হচ্ছে, সেখানে ডেলিভারি হচ্ছে, তারপরে চিৎকার এই সেই, কিন্তু যদি বাসায় হয় পুরো একটা ফ্যামিলির মধ্যে, হ্যাঁ, একটা ফ্যামিলিয়াল পরিবেশে হচ্ছে, তখন মায়ের তো সেই খারাপ লাগাটা লাগবে না। তাহলে দ্য মাদার ডেলিভার্স ইন দ্য ফ্যামিলিয়ার সারাউন্ডিংস অফ আর হোম, বাসায় করলে যেটা পুরো একটা ফ্যামিলিয়ার পরিবেশ পাচ্ছে। দিস মে টেন্ড টু রিমুভ দ্য ফেয়ার অ্যাসোসিয়েটেড উইথ ডেলিভারি ইন হসপিটাল। হসপিটালে থাকলে তাদের একটা ভয় থাকে যে এই ডেলিভারির একটা ভয়, কিন্তু বাসায় যেটা হয় সেরকম কোনো ভয় থাকে না, কারণ এটা ফ্যামিলিয়ার পরিবেশে হচ্ছে। তাহলে দিস মে টেন্ডস টু রিমুভ দ্য ফেয়ার অ্যাসোসিয়েটেড উইথ ডেলিভারি ইন হসপিটাল। তাহলে ডেলিভারির সময় যে একটা ভয় থাকে, বাসায় করলে সেই ভয়টা থাকে না। The chance of cross infection is generally lower at home than in the nursery or hospital. হসপিটালে কি হয়, ক্রস ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে, যেটা বাসায় থাকে না। তাহলে ক্রস ইনফেকশন কি, ধরো মা গেল ডেলিভারি হওয়ার জন্য, তার কি কোনো ওষুধ নাই, কিন্তু হসপিটালে অনেক রকমের রোগী থাকে, তাদের অনেক রকম ইনফেকশন থাকে, সেখান থেকে মায়ের ইনফেকশন হলো, এটি হলো ক্রস ইনফেকশন। হসপিটাল থেকে যে ইনফেকশনটা সে নিল, অ্যাকোয়ার করলো,
তাহলে the chance of cross infection is generally lower at home than in the nursery or hospital. বাসায় cross infection এর চান্স তো নাই, হসপিটালে সেটা হয়। The mother is able to keep an eye upon her children. বাসায় থাকলে যেটা করতে পারে, মা বাচ্চার উপর নজর রাখতে পারে। and domestic affairs, বাসায় যে কাজকর্ম থাকে সেগুলাও উনি ডিরেকশন দিতে পারেন, ওগুলো খেয়াল রাখতে পারেন, বাচ্চাকে খেয়াল রাখতে পারেন, সেটা বাসায় সম্ভব, হসপিটালে তো সেটা সম্ভব হয় না। দেয়ার বাই ইজি হার মেন্টাল টেনশন, তখন তার মেন্টাল টেনশনটা এগুলো কম হয়। তাহলে অ্যাডভান্টেজ অফ ডোমিসিলিয়ারি কেয়ার, ডোমিসিলিয়ারি কেয়ারের কি কি অ্যাডভান্টেজ আছে? দ্য মাদার ডেলিভার্স ইন দ্য ফ্যামিলিয়ার সারাউন্ডিংস অফ হার হোম। This may tend to remove the fear associated with delivery in hospital. তাহলে এখানে হসপিটালে যে ডেলিভারির ভয় থাকে, বাসায় সেটা থাকে না, এখানে ফ্যামিলিয়ার পরিবেশ থাকে বাসায়। The chance of cross infection is generally lower at home than in the nursery or hospital. বাসায় ক্রস ইনফেকশনের সেই ভয়টা থাকে না। The mother is able to keep an eye upon her children and domestic affairs, thereby easing her mental tension. এখানে মেন্টাল টেনশন থাকে না, এখানে চিলড্রেনের উপর, তারপরে হলো বাসার আরো যে কাজকর্ম সেগুলো উনি নজর রাখতে পারেন। তাহলে এই অ্যাডভান্টেজ গুলো আছে ডোমিসিলিয়ারি কেয়ারের, এটা কি অ্যাডভান্টেজ। তারপর কি আছে ডিসঅ্যাডভান্টেজ, কি আছে ডোমিসিলিয়ারি সার্ভিস আর ডিসঅ্যাডভান্টেজ কি? এখন তোমরা দেখলে অ্যাডভান্টেজ, এখন হলো ডিসঅ্যাডভান্টেজ। কি ডিসঅ্যাডভান্টেজ আছে? The mother may have less medical and nursing supervision than in hospital. হসপিটালে কি পাবে? মেডিকেল সুপারভিশন, নার্সদের যে সুপারভিশন থাকে সেটা থাকবে, তাহলে এটা আরো বেশি ভালো হলো, কিন্তু যেটা বাসায় সেই সুপারভিশনটা থাকে না। তারপর দ্য মাদার মে হ্যাভ লেস রেস্ট, বাসায় কি করে, যেহেতু একটা বাসার পরিবেশ, তখন সে দেখা যায় কাজ করা শুরু করে দেয়, একদিন একটু রেস্ট থাকলো তারপর কাজ করা শুরু করলো, তার সেই রেস্টটা হয় না। কিন্তু হসপিটাল তো সেটা তো পারবে না, একটা নির্দিষ্ট সময় থাকবে, তারপর উনি কাজ করবে। এই জন্য কি হয়, ডিসঅ্যাডভান্টেজ কি বাসায় হলে, যে দ্য মাদার মে হ্যাভ লেস রেস্ট। তারপর শি মে রিজিউম দ্য ডোমেস্টিক ডিউটিস টু সুন, ওই যে বললাম কোন শীঘ্রই, খুব দ্রুত দেখা যায় যে ডোমেস্টিক যে কাজকর্মগুলো ওগুলা শুরু করে দেয়, কাজ করা শুরু করে। আর ডায়েট মে বি নেগলেক্টেড, বাসায় থাকলে তো তার ডায়েটটা ওরকম মেনটেন করা হয় না, যেটা হসপিটালে ডায়েট মেনটেন করা হয়। Many homes are unsuitable for even a normal delivery. অনেক বাসায় আছে যে নর্মাল ডেলিভারির পরিবেশও থাকে না। হ্যাঁ, তাহলে এগুলো হলো ডিসঅ্যাডভান্টেজ। কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে? দ্য মাদার মে হ্যাভ লেস মেডিকেল অ্যান্ড নার্সিং সুপারভিশন দেন ইন হসপিটাল, এখানে মেডিকেল আর নার্সিং সুপারভিশনটা কম হয় হসপিটালের চাইতে। দ্য মাদার মে হ্যাভ লেস রেস্ট, এখানে মায়ের রেস্টটা কম হয়। আর শি মে রিজিউম, এখানে হলো যে বেবি কেয়ার, হসপিটাল হলে বেবি কেয়ার দেখা যায় নার্স নিচ্ছে, আয়ারা নিচ্ছে, কিন্তু বাসায় দেখা যায় মাকেই নিতে হয়, তাহলে রেস্ট কম হয়। আবার ডোমেস্টিক যে ডিউটিগুলো সেগুলো খুব দ্রুত শুরু করে দেয় তারা, হ্যাঁ, এখানে রেস্ট হয় না। আর ডায়েট মে বি নেগলেক্টেড, হসপিটাল থাকলে যে হসপিটাল ডায়েট দেয় তাদেরকে, অনেক ডায়েট মেনটেন হয়, বাসায় সেটা হয় না। মেনি হোমস আর আনসুটেবল ফর ইভেন এ নর্মাল ডেলিভারি, আনসুটেবল থাকে নর্মাল ডেলিভারির জন্য। The female health worker or TTD, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম সাউন্ডটা একটু আস্তে শোনা যাচ্ছে। আস্তে শোনা যাচ্ছে? আমি যদি জোরে বলি শোনো। The female health worker or TTD, এখন শোনা যাচ্ছে? জি আমি একটু বাড়ছে। হ্যাঁ, আসছে। হ্যাঁ, এখানে। আচ্ছা, হাতে নিয়ে করি। আচ্ছা, এখন শোনা যায়? জি ম্যাম এখন শোনা যাচ্ছে। দ্য ফিমেল হেলথ ওয়ার্কার অথবা ট্রেডিশনাল ট্রেন্ড বার্থ অ্যাটেন্ডেন্ট, TTBA, ট্রেডিশনাল ট্রেন্ড, যারা ট্রেন থাকে আর কি, ট্রেডিশনাল ট্রেন বার্থ অ্যাটেন্ডেন্ট অথবা ফিমেল হেলথ ওয়ার্কার ইজ এ পিভট অফ ডোমিসিলিয়ারি কেয়ার। এরা হলো যে দেখা যায় যে ডোমিসিলিয়ারি কেয়ারে এরা হলো মধ্যমণি, কারণ এরাই তো সবকিছু, এখানে হলো যে এরাই ডেলিভারিটা করায়, এই জন্য এদেরকে বলা হয় পিভট অফ ডোমিসিলিয়ারি কেয়ার, মধ্যমণি ডোমিসিলিয়ারি কেয়ার। She should adequately train
টু রিকগনাইজ দ্য ডেঞ্জার সিগন্যালস ডিউরিং লেবার। এদেরকে ট্রেন দেওয়া হয় যাতে হলো ডেঞ্জার সিগন্যাল কোনগুলো এরা সেগুলো জানে। এভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় যে এই সিগন্যালগুলো ডেঞ্জার সিগন্যাল, এরকম যদি হয় তাহলে সরাসরি পাঠিয়ে দিবে হসপিটালে। এভাবে ট্রেন দেওয়া হয়, যার জন্য এরা হলো ট্রেনিং প্রাপ্ত। হ্যাঁ, রিকগনাইজ করতে পারে এরা ডেঞ্জার সিগন্যাল কোনগুলো। তারপরে অ্যান্ড টু ট্রান্সফার দ্য মাদার টু নিয়ারেস্ট প্রাইমারি হেলথ কেয়ার অথবা হসপিটাল। তখন তারা কি করতে পারে, ট্রান্সফার করতে পারে পার্শ্ববর্তী অথবা কাছাকাছি হসপিটালে, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে পাঠাতে পারে। তাহলে এই জন্য ফিমেল হেলথ ওয়ার্কার যেটা জানবে যে এরা হল FHW মানে হলো ফিমেল হেলথ ওয়ার্কার, অথবা TTBA মানে হলো ট্রেডিশনাল ট্রেন বার্থ অ্যাটেন্ডেন্ট ইজ এ পিভট অফ ডোমিসিলিয়ারি কেয়ার। She should adequately train to recognize the danger signals during labor and to transfer the mother to nearest primary health care center অথবা হসপিটাল। এখন তোমরা জানবে ডেঞ্জার সিগন্যাল গুলো কি। ডেলিভারির সময় ডেঞ্জার সিগন্যাল গুলো তোমাদেরকে জানতে হবে। ভাইবাতেও জিজ্ঞাসা করবে, রিটেনেও আসবে, সবসময় সারা জীবন লাগবে যে ডেঞ্জার। তুমি যখন প্রাইভেট প্র্যাকটিস করবে তখনও তোমার জানতে হবে যে ডেঞ্জার সিগন্যাল গুলো কি, যখন তুমি প্র্যাকটিস করবে তখনও। তাহলে এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো যে স্লাগিশ পেইনস অর নো পেইনস আফটার রাপচার অফ মেমব্রেন। মেমব্রেন রাপচার হয়ে যায়, এটা তোমরা কি জানো? ডেলিভারির সময় দেখা গেল যে মেমব্রেন থাকে যে বেবি যে মেমব্রেন দিয়ে আবৃত থাকে, হ্যাঁ, সেই মেমব্রেন সেটা কি হয়, রাপচার হয়ে যায়। রাপচার হয়ে গেলে দেখা যায় যে ফ্লুইড বের হতে থাকে। হ্যাঁ, তখন ওটা দিয়ে হলো যে সাধারণ মানুষ যেটা বোঝে, দেখা যায় যে পানি পড়তেছে, বেশি বেশি করে পানি যাচ্ছে। কেন পানি যাচ্ছে? কেন? তার মেমব্রেন রাপচার হয়ে গেছে। এটা পানি দেখেই বুঝবে যে হ্যাঁ তার মেমব্রেন রাপচার হয়ে গেছে। তাহলে স্লাগিশ পেইন হবে, খুব ধীরে ধীরে ব্যথা, এবং কোনো ব্যথাই থাকে না, কিন্তু এদিকে মেমব্রেন রাপচার হয়ে গেছে। তা তো যেহেতু মেমব্রেন যদি রাপচার হয়ে যায়, ডেলিভারি হওয়াটা খুব জরুরি। বেশি বেশি করে যদি পানি চলে যায় তাহলে তো বেবি তো মরে যাবে। যে বেশিক্ষণ পেটের মধ্যে থাকলো কিন্তু পানি বের হয়ে গেল, বেবি কিসের মধ্যে নড়াচড়া করবে? তা তো বেবি বাঁচবে না। তাহলে এটা খুবই ডেঞ্জারাস যে তার পেইন নাই অথবা অল্প পেইন, তাহলে তো তার ডেলিভারি হবে না। নর্মাল ডেলিভারি হওয়ার জন্য ব্যথা লাগে অনেক বেশি, বেশি ব্যথা না হলে নর্মাল ডেলিভারি হবে না। তাহলে স্লাগিশ পেইনস অর নো পেইনস আফটার রাপচার অফ মেমব্রেন। হ্যাঁ, খুব স্লাগিশ হলো পেইন, কোনো ব্যথা নাই কিন্তু মেমব্রেন রাপচার। আরেকটা আছে যেটা গুড পেইনস, ব্যথা অনেক বেশি, ফর এন আওয়ার, 1 ঘন্টা ব্যাপী তার অনেক ব্যথা, আফটার রাপচার অফ মেমব্রেন বাট নো প্রোগ্রেস। হ্যাঁ, দেখা গেল মেমব্রেন রাপচার হয়ে গেছে, ব্যথাও অনেক বেশি, এবং 1 ঘন্টা ব্যাপী দেখা যায় ব্যথা, কিন্তু কোনো প্রোগ্রেস নাই। হ্যাঁ, প্রোগ্রেস নাই, তার মানে বেবি হওয়ার কোনো লক্ষণই নাই। প্রোগ্রেস দেখা গেল যে সার্ভিক্সটা ডাইলেট হয়, দেখা গেল যে সার্ভিক্সটা ডাইলেট হচ্ছে না, মানে আমরা বুঝবো যে তার প্রোগ্রেস নাই, সেটা ডেঞ্জার সিগন্যাল। তারপর প্রোলাপস অফ কর্ড অর হ্যান্ড, এরকম হলো যে কর্ডটা বের হয়ে গেল, হ্যাঁ, হাতটা বের হয়ে গেছে, অনেক সময় পা বের হয়ে যাচ্ছে, সেটা হলো ডেঞ্জার সিগন্যাল। যে কর্ড যদি আগে বের হয়ে আসে, সেটা ডেলিভারি কিভাবে করাবে? করানো সম্ভব না। অনেক সময় কর্ড কি করে, গলার মধ্যে পেঁচায় থাকে, তখন ধরো ডেলিভারি করাতে গেল গলার মধ্যে প্যাচ লেগে বাচ্চা মারা গেল। তাহলে এই প্রোলাপস কর্ডটা খুব ক্ষতিকর, মানে ডেঞ্জার, এবং হাত বের হয়ে গেল ডেলিভারি করা সম্ভব না। একমাত্র মাথা যদি নিচের দিকে থাকে সেটাকে ডেলিভারি করানোর সুবিধা। মাথাটা আল্লাহ ওরকম প্রসেস করেই করছে যে মাথাটা ওরকম একদম চেপে যায়, হ্যাঁ, খুব স্মুথলি বের হয়ে আসে। কিন্তু দেখা যায় উল্টা যদি হয়, এটা অনেক সময় বের হয় রিস্ক হয়ে যায়। হ্যাঁ, উল্টা যদি থাকে, বাটক নিচের দিকে মাথা উপর দিকে, সেটাও হয়, কিন্তু সেটা অনেক সময় উল্টা ভাবেও হয়, কিন্তু ওটা রিস্ক হয়। আর যদি কর্ড বের হয়ে যায়, হ্যান্ড বের হয়ে যায়, লেগ বের হয়ে যায়, সেগুলো করানো সম্ভব না। বেবি এবং মার জন্য দুটোই খুব মানে রিস্কি। আরেকটা হলো মিকোনিয়াম স্টেন লাইকা অর এ স্লো ইরেগুলার অর এক্সেসিভলি ফাস্ট ফিটাল হার্ট। দেখা গেল মিকোনিয়াম স্টেন যদি লাইকা থাকে, মিকোনিয়াম স্টেন মানে বাবু কি করে পেটের মধ্যে হাগু করে দেয়, এইটা কি হয়, এটা যদি বেশিক্ষণ থাকে এই অবস্থায়, হাগু করে দিল, বেশিক্ষণ থাকলো, বেবিটা তখন মারা যাবে। এবং আর স্লো ইরেগুলার অর এক্সেসিভলি ফাস্ট ফিটাল হার্ট সাউন্ড দেখা গেল যে খুব স্লো হচ্ছে অথবা ইরেগুলার হচ্ছে,
অথবা খুব বেশি দ্রুত হচ্ছে, এরকম যদি হয় আমরা কি করি, স্টেথো দিয়ে হার্ট সাউন্ড শুনি যে খুব দ্রুত ফিটাল হার্ট রেট পাওয়া যাচ্ছে, সেটা মানে তখন আমাদেরকে এই কি করতে হবে, যেটা এটা হলো ডেঞ্জার সিগন্যাল। দ্রুত তখন হসপিটাল পাঠাতে হবে বা ওইভাবে মেজার নিতে হবে। এবং স্লো ইরেগুলার, খুব ধীরে ধীরে হচ্ছে ফিটাল হার্ট রেট সেটাও, এবং রেগুলার হচ্ছে না, হ্যাঁ ইরেগুলার, সেটাও সেক্ষেত্রেও আমাদের মেজার নিতে হবে। তাহলে কি কি আছে ডেঞ্জার সিগন্যাল গুলো? স্লাগিশ পেইনস অর নো পেইনস আফটার রাপচার অফ মেমব্রেন, হ্যাঁ মেমব্রেন রাপচার হয়ে গেল কিন্তু কোনো পেইন নাই, অথবা পেইনটা থাকবে স্লাগিশ, খুব অল্প। আবার গুড পেইনস ফর অ্যান আওয়ার আফটার রাপচার অফ মেমব্রেন বাট নো প্রোগ্রেস, হ্যাঁ কোনো মানে গুড পেইনটা খুব বেশি বেশি অনেকক্ষণ যাবত 1 ঘন্টা ব্যাপী আছে, মেমব্রেনও রাপচার কিন্তু কোনো প্রোগ্রেস নেই। প্রোলাপস অফ কর্ড অর হ্যান্ড, হ্যাঁ কর্ড প্রোলাপস হয়ে গেছে, হ্যান্ড প্রোলাপস হয়ে গেছে। তারপর হলো মিকোনিয়াম স্টেন লাইকার অর এ স্লো ইরেগুলার মিকোনিয়াম স্টেন লাইকার, হ্যাঁ যে লাইকারটা পাবো আমরা সেটা মিকোনিয়াম স্টেন, অথবা স্লো ইরেগুলার অর এক্সেসিভলি ফাস্ট ফিটাল হার্ট। আর কি কি আছে ডেঞ্জার সিগন্যাল? যেমন এক্সেসিভ শো অর ব্লিডিং ডিউরিং লেবার, শো দেখা যায়, এটা হলো যখন ডেলিভারি হয় তখন ব্লাড। ম্যাম, হ্যাঁ মিকোনিয়াম স্টেন লাইকারটা আবার একটু বলবেন? হ্যাঁ মিকোনিয়াম স্টেন হলো যে এটা হলো যে ওই যেমন একটা সবুজ সবুজ কালারের একটা বের হয়ে আসে ওই স্টেন, মানে ওই কালারের স্টেন মানে তো কালার, মিকোনিয়াম স্টেন লাইকার, লাইকারটা হলো যেটা হলো তোমার যে যে সাদা সাদাটা বের হয়ে আসে না, লাইকার বের হয়, হ্যাঁ তখন যে পানিটা বের হয়ে আসে না, সেটা হলো মিকোনিয়াম স্টেন থাকে। তাহলে সে মিকোনিয়াম স্টেন কেন? কারণ হলো বেবি যদি পেটের ভিতর মানে ইয়ের ভিতর যখন সে ইউটেরাসে থাকে তখন যদি সে পায়খানা করে দেয় তখন কি হয়, ওটা মিকোনিয়াম স্টেন থাকে। ওই কালারটা দেখে আমরা বুঝবো যে কালারটা কেমন সবুজ সবুজ কালার, এবং যে লাইকারের সাথে সেই স্টেনটা থাকে কালারটা হলো সবুজ সবুজ কালার, তখনই আমাদের বুঝতে হবে যে বেবি পেটের ভিতর পায়খানা করে দিচ্ছে, এবং ওই কালারটা দেখে তখন আমাদের দ্রুত মেজার নিতে হবে। এটা আরো পাবে গাণিতে আরো ডিটেলস পাবে, আরো সুন্দরভাবে তোমরা শিখবে। মেন কথাটা হলো এটা যে মিকোনিয়াম স্টেন লাইকার দেখে, মানে একটু সবুজ সবুজ কালারের একটা কি থাকে স্টেন থাকে ওই লাইকারের সাথে, সেটা দেখে আমরা বুঝবো যে বেবি পায়খানা করে দিচ্ছে, এবং সেটা বেবির জন্য ক্ষতিকর যতক্ষণ থাকবে, মানে ই হতে থাকবে, খারাপ হতে থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব তখন আউট করতে হবে, সিজার করে হোক, ডেলিভারি করে হোক, নর্মাল ডেলিভারি করে হোক বা সিজার করে হোক, এরকম ক্ষেত্রে আর অপেক্ষা করে না, সিজার করে ফেলে। তারপরে হলো ম্যাম 2 নম্বরে যে নো প্রোগ্রেস বলছে, ওখানে কি পেইনটা বাড়ে না সেটা বলছে? একটা হলো স্লাগিশ পেইন অথবা নো পেইন, হ্যাঁ অল্প পেইন হবে, অথবা দেখা যায় পেইনই নাই, মেমব্রেন রাপচার হয়ে গেছে, মানে হলো তার পানি ভাঙতেছে, বলে না পানি ভাঙছে, পানি ভাঙতেছে কিন্তু কোনো ব্যথা নাই, ব্যথা না থাকলে তো তার ডেলিভারি হবে না, নর্মাল ডেলিভারি হবে না। আরেকটা হলো যে ব্যথাটা খুব কম, তাহলে তার ডেলিভারি হবে না। সেই সব ক্ষেত্রে তোমাদের মানে খেয়াল করতে হবে যে তাদের কোনো মেমব্রেন রাপচার কিন্তু ব্যথা নেই, অথবা খুব অল্প ব্যথা। আরেকটা হলো ব্যথা আছে, হ্যাঁ খুব ভালো ব্যথা কিন্তু কোনো প্রোগ্রেস নাই, প্রোগ্রেস নাই মানে হলো এতে মেমব্রেন রাপচার হয়ে গেছে, প্রোগ্রেস নাই, প্রোগ্রেস নাই মানে হলো দেখা গেল যে আমরা তো দেখি যে সার্ভিক্সটা কতটুকু ডাইলেট হলো, সার্ভিক্স ডাইলেটেশন দেখে আমরা বুঝতে পারি কতটুকু প্রোগ্রেস হলো, দেখা গেল যে না তার সার্ভিক্স ডাইলেট না, তাহলে কি হবে, তার তো ডেলিভারি হবে না, তখন কি হবে, তখন এই যে সিজার করে ফেলে। তখন আমাদের এই জিনিস এগুলো হলো ডেঞ্জার সিগন্যাল, তোমাদের এটা জেনে রাখো আর কি, এই হলো ডেঞ্জার সিগন্যাল গুলো, বুঝতে পারছো এখন? জি ম্যাম। এটা হলো পেন থাকবে না কিন্তু মেমব্রেন রাপচার, একটা পেন হবে, মেমব্রেন রাপচার কিন্তু প্রোগ্রেস নেই, হলো এটা। হ্যাঁ আর ডেঞ্জার সিগন্যাল মধ্যে আরো আছে এক্সেসিভ শো অর ব্লিডিং ডিউরিং লেবার, হ্যাঁ যখন লেবার হবে, লেবারের সময় কি হয়, শো দেখা যায়, মানে হলো যে যখন যে ই হয় ব্লাড মিক্স থাকে, এক্সেসিভ শো, তখন দেখা যায় বেশি বেশি করে শো দেখা যাচ্ছে, ই হলো যে বললাম তোমার একটু এটাকে কি বলবো, শোর ডেফিনিশন আমার মনে নেই, কিন্তু দেখা যায় যে যখন নর্মাল ডেলিভারি হয় তখন দেখা যায় ওই ইয়ের সাথে এই যে লাইকার, এখানে যেন মিকোনিয়াম স্টেন মিক্স থাকে, আর ওটার মধ্যে থাকে হলো ই রেড
রেডিশ একটা স্টেন, মানে হলো যে তার মানে আমরা বুঝবো যে তার ব্লাড মিক্স থাকতেছে, লাইকারের সাথে ব্লাড মিক্স থাকে, সেটাই হলো তোমার শো। শোটা যদি দেখা যায় বেশি বেশি করে হচ্ছে, স্বাভাবিক ব্লিডিং বেশি হচ্ছে, এটা আমরা বুঝবো। আর একটা দেখা যায় যে অথবা ব্লিডিং, হ্যাঁ এটাকে শো না কিন্তু ব্লিডিং হচ্ছে ডিউরিং লেবারের, তখন আমরা এটাকে বলবো ডেঞ্জার সিগন্যাল। এটা হলো শুধু ব্লিডিং, আর একটা শো হলো আলাদা, শো হলো লাইকের সাথে মিক্স থাকে হলো যে ব্লাড। শো যদি অল্প থাকে তাহলে আমরা বুঝবো যে তার অল্প অল্প ব্লাড থাকলো ওই লাইকের সাথে, বুঝবো যে তার ডেলিভারি হবে, এটা আমরা বুঝতে পারি। কিন্তু যখন বেশি বেশি শো যায়, হ্যাঁ তখন বোঝা যাবে যে হ্যাঁ এটা হলো ডেঞ্জার। আর একটা হলো ব্লিডিং, দেখা যায় শুধু শুধু অনেক ব্লিডিং হচ্ছে ডেলিভারির সময়, সেটা হলো হ্যাঁ শো। ওই যে বললাম যে এই যখন নর্মাল ডেলিভারি হয় তখন ওই ইটা ওই লাইকারের সাথে থাকে, একটা ব্লাড মিক্স থাকে। ব্লাড মিক্স দেখে আমরা বুঝি যে তার ডেলিভারি হবে, হওয়ার সময় হয়েছে। যখন ওই যে সার্ভিক্সটা ডাইলেট হয় তখন ওই শোটা চলে আসে। শোটা মানে হলো ব্লাড মিক্স থাকে লাইকারটা, ঠিক আছে, ব্লাড মিক্স। এখন ব্লাড মিক্স দেখা যায় বেশি বেশি করে শো দেখা যাচ্ছে, ওই ব্লাড মিক্স লাইকারটা বেশি বেশি আসতেছে, সেটাই হলো এক্সেসিভ শো, এবং সেটাই হলো ডেঞ্জারাস। ঠিক আছে, আমরা নর্মাল যেটা অল্প অল্প আসে সেটা নর্মাল ডেলিভারিতে এটা হয়, এটা ঠিক, এটা নর্মাল। ঠিক আছে। আর লাইকারটা কি? হ্যাঁ কোনটা? লাইকার লাইকার হলো যে যখন কি হয় যে নর্মাল ডেলিভারি হয় তখন ওখান থেকে পানি আসে, ঠিক আছে। এই লাইকার সম্পর্কে ডেফিনেশন এগুলো সব তোমরা পাবে ওই যখন তোমরা গাইনি পড়বে। তোমরা খালি জেনে রাখো যে এরকম হয়, কমিউনিটি মেডিসিনে তোমার এটা ডিটেলস লাগবে না, তোমার গাইনিতে লাগবে, ঠিক আছে। এখন তো আমি তোমাদের এত ডিটেলস পড়াবো না। তারপর হলো কলাপস ডিউরিং লেবার, লেবারের সময় কি হয়, কলাপস হতে পারে। কলাপস ডিউরিং লেবার, দেখা গেল যে মা অজ্ঞান হয়ে গেল, দেখা গেল যে তার হলো যে পালস পাওয়া যাচ্ছে না, দেখা গেল যে সে ফিট হয়ে গেল, মানে এরকম আর কি, অজ্ঞান হয়ে গেল, সেরকম কলাপস হয়ে যায়। হ্যাঁ সবকিছু তার কলাপস মানে বন্ধ হয়ে যাওয়া, দেখা গেল তার পালস বিপি সব কমে যাচ্ছে, এগুলো কলাপস হয়ে যাচ্ছে। হ্যাঁ শকে চলে যাচ্ছে, সেগুলো এটা হলো কলাপস। কলাপস ডিউরিং লেবার, লেবারের সময় যদি দেখা যায় যে তার পালস খুব আস্তে হচ্ছে, তারপর হলো যে তার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, তারও বুঝতে হবে যে উনি কলাপস হয়ে যাচ্ছে, দ্রুত তখন ওই যে ম্যানেজ করতে হবে। তাই এটা হলো ডেঞ্জার সিগন্যাল। এই প্লাসেন্টা নট সেপারেটেড উইদিন হাফ এন আওয়ার আফটার ডেলিভারি, যদি মানে হাফ এন আওয়ারের মধ্যেও প্লাসেন্টা সেপারেট হলো না, ডেলিভারি হলো, বেবি হলো, কিন্তু প্লাসেন্টা আউট হচ্ছে না, সেটা হলো ডেঞ্জার সিগন্যাল। এটা মনে রাখবে, ঠিক আছে, যে প্লাসেন্টা একটু পরে বের হয়ে আসে কিন্তু, হ্যাঁ কিন্তু তখন দেখা আধা ঘন্টায়ও বের হচ্ছে না, এটাই হলো ডেঞ্জার সিগন্যালের মধ্যে পড়ে। তারপরে পোস্টপার্টাম হিমোরেজ অর কলাপস, এই পোস্টপার্টাম হিমোরেজ মানে বললাম বেবি হওয়ার পরে দেখা যায় অনেক অনেক ব্লিডিং হচ্ছে, কিন্তু ব্লিডিং হতে হতে অনেক সময় যায় মার অবস্থা কলাপস হয়ে যায় মা, তো কি করতে হবে তখন, এটা ডেঞ্জার সিগন্যাল। পিপিএইচ, a temperature of 38 degree Celsius or over during labor, লেবারের সময় 38 ডিগ্রি সেলসিয়াসে হয় অথবা তার বেশি যদি টেম্পারেচার থাকে, টেম্পারেচার বেড়ে যায় কিন্তু যদি সেপসিসের সময় টেম্পারেচার বেড়ে যায়, সেপসিস হলে তখন এটা জিনিসটা খেয়াল রাখতে হবে তোমাদের, এটা হলো ডেঞ্জার সিগন্যালের মধ্যে পড়ে। তাহলে কি কি আছে তোমাকে এইখানে আবার পড়ো, 5 নাম্বার থেকে আবার পড়ছি যে এক্সেসিভ শো অর ব্লিডিং ডিউরিং লেবার। এক্সেসিভ শো যদি দেখা যায় অথবা ব্লিডিং হয় লেবারের সময়। কলাপস ডিউরিং লেবার, দেখা যায় যে মার কলাপস হয়ে গেল লেবার সময়। তারপরে এই প্লাসেন্টা নট সেপারেটেড উইদিন হাফ এন আওয়ার আফটার ডেলিভারি, আধা ঘন্টার বেশি হয়ে গেল কিন্তু প্লাসেন্টা ডেলিভারির পরেও সেপারেট হচ্ছে না, সেটা। আর এটা হলো পিপিএস, পোস্টপার্টাম হিমোরেজ যদি হয়, আর পিপিএস থেকে দেখা কলাপস হয়ে যায়। এ টেম্পারেচার অফ 38 ডিগ্রি সেলসিয়াস অর ওভার ডিউরিং লেবার, টেম্পারেচার দেখা গেল 38 ডিগ্রি সেলসিয়াস অথবা তার বেশি, সেটা ডেঞ্জার সিগন্যালের মধ্যে পড়ে। তাহলে তোমাদেরকে আবার ডেঞ্জার সিগন্যাল গুলো আবার তোমাদেরকে বলতেছি প্রথম থেকে। দেখো 9টা ডেঞ্জার সিগন্যাল তোমাদের মনে রাখতে হবে। এটা হলো স্লাগিশ পেইনস অর নো পেইনস আফটার রাপচার অফ মেমব্রেন। 2 নাম্বার হলো গুড পেইনস ফর এন আওয়ার আফটার রাপচার অফ মেমব্রেন বাট নো প্রোগ্রেস। 3 নাম্বার কোলাপস অফ কর্ড অর হ্যান্ড। 4 নাম্বার কি মিকোনিয়াম স্টেন লাইকার অর এ
slow, irregular, or excessively fast fetal heart. First number হলো excessive show or bleeding during labor, collapse during labor. A placenta not separated within half an hour after delivery. PPH অথবা এটাকে কি বলে postpartum hemorrhage or collapse. A temperature of 38 degrees Celsius or over during labor. এই হলো danger signal. After institutional care, there should be a close liaison between domiciliary and institutional delivery services. একটা ডোমিসিলিয়ারি হলো বাসায় ডেলিভারি যেটা, আর ইনস্টিটিউশনাল মানে ইনস্টিটিউশন, ধরো হসপিটাল বা প্রাইমারি হেলথ কেয়ার যেখানে হোক, সেখানে ডেলিভারিটা, এই ইনস্টিটিউশনের যে ডেলিভারি সেটাই হলো ইনস্টিটিউশনাল ডেলিভারি। তাহলে এর মধ্যে কি থাকতে হবে? লিয়াজো থাকতে হবে, এর মধ্যে একটা তোমার যোগাযোগ থাকতে হবে। এই দেয়ার শুড বি এ ক্লোজ লিয়াজো বিটুইন ডোমিসিলিয়ারি অ্যান্ড ইনস্টিটিউশনাল ডেলিভারি সার্ভিসেস। তাহলে এই ধরো বাসায় ডেলিভারি হলো, তবুও ইনস্টিটিউশনের সাথে এর একটা লিয়াজো রাখতে হবে, যোগাযোগ রাখতে হবে, কারণ কোনো প্রবলেম হলে সাথে সাথে ইনস্টিটিউশনে পাঠিয়ে দিবে। তাহলে কি করতে হবে? তাদের সাথে একটা যোগাযোগ রাখতে হবে। তারপরে ইনস্টিটিউশনাল কেয়ার, about 1% of deliveries tend to be abnormal. 1% ডেলিভারিটা তোমার অ্যাবনর্মাল থাকে, সব ডেলিভারি তো আর অ্যাবনর্মাল না। আর 4% tend to difficult, রিকোয়ারিং দ্য সার্ভিসেস অফ এ ডক্টর। আর 4% কি থাকে? এগুলো অ্যাবনর্মাল থাকে 1%, আর 4% হলো যে কিছু ডেলিভারি থাকে যেটা হলো ডক্টরের হেল্পের প্রয়োজন হয়। তাহলে এই যে 4% আর 1% হলো 5%, বাকি 95% দেখা যায় নর্মাল ডেলিভারি হয়ে থাকে, সম্ভব। আর 5% দেখা যায় একটু জটিল থাকে, একটা হলো অ্যাবনর্মাল ডেলিভারি, আর একটা হলো যে ডেলিভারিতে ডক্টরের প্রয়োজন হয়। ঠিক আছে? তাহলে ইনস্টিটিউশনাল কেয়ার এখানে যেটা বলছে 1% ডেলিভারি অ্যাবনর্মাল, 4% হলো ডিফিকাল্ট, যেটা হলো যে রিকোয়ারিং দ্য সার্ভিসেস অফ দ্য ডক্টরের সার্ভিস লাগে, আর বাকি 95% হলো আমার নর্মাল ডেলিভারি করানো, ডোমিসিলিয়ারি কি বলে ডেলিভারি সম্ভব। তারপর institutional care is recommended for all high risk cases and where home conditions are unsuitable. institutional কেয়ারটা তখনই তোমরা চিন্তা করবে institutional কেয়ারে কখন, যখন দেখা যাবে যে হাই রিস্ক কেস যেগুলো আছে, যেগুলো হাই রিস্ক কেস সেগুলোর ক্ষেত্রে, এবং যেগুলো হোম ডেলিভারি করা সম্ভব না, সুটেবল না, হোম কন্ডিশনটা ডেলিভারির জন্য সুটেবল না, সেসব ক্ষেত্রে institutional কেয়ার হেল্প নিতে হবে। এখন দেখো ইনস্টিটিউশনাল কেয়ার যেটা, সেটার সাথে ডোমিসিলিয়ারি যে সার্ভিস, এই দুই সার্ভিসের মধ্যে থাকতে হবে তোমার যোগাযোগ। ইনস্টিটিউশনাল কেয়ার তখনই নেওয়া হয় যখন 1% অ্যাবনর্মাল কেস এবং 4% যেসব ডাক্তারের হেল্প প্রয়োজন, এই 5%-এর ক্ষেত্রে ইনস্টিটিউশনাল কেয়ার নেওয়া দরকার, বাকিগুলো হোম ডেলিভারি সম্ভব। এখন ইনস্টিটিউশনাল কেয়ার তখনই নেওয়া হয় কখন, যখন হাই রিস্ক কেসগুলোর ক্ষেত্রে এবং হোম ডেলিভারি যেটা সম্ভব না, আনসুটেবল থাকে সেসব ক্ষেত্রে। তারপরে দেখো রুমিং ইন। এখন আমরা রুমিং ইন কোন কাকে বলবো? কিপিং দ্য বেবিজ ক্রিব বাই দ্য সাইড অফ মাদার্স বেড ইজ কল্ড রুমিং ইন। রুমিং ইন হলো বাংলা ভাষায় সহজ কথায় যদি বলো, যে বাচ্চাকে যে মায়ের কাছে এনে রাখা, কাছাকাছি রাখা, মাকে নিয়ে মায়ের বুকে দিয়ে দিল, সেটাই হলো রুমিং ইন, মায়ের কাছে থাকবে। This arrangement gives an opportunity for the mother to know her baby. এখন রুমিং ইনে থাকার জন্য যে সুবিধাটা, মায়ের কাছে যদি বেবিকে দেওয়া হয়, মা তার বাচ্চাকে জানবে, চিনবে, তাই না? তাহলে মাদার্স ইন্টারেস্টেড ইন ব্রেস্ট ফিডিং ইউজুয়ালি ফাইন্ড দেয়ার ইজ এ বেটার চান্স ফর সাকসেস উইথ রুমিং ইন। যেসব মায়েরা বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে ইন্টারেস্টেড, অনেক মারা কিন্তু ব্রেস্ট ফিড করাতে চায় না, যারা ব্রেস্ট ফিড করাতে ইন্টারেস্টেড থাকে, ওনাদের জন্য এই রুমিং ইনটা হলো একটা বেস্ট চান্স। মা ব্রেস্ট ফিড করাতে চাচ্ছে, আগ্রহী, মা বা বেবিকে মার কাছে রাখা হলো, বুকে রাখা হলো, তাহলে কি হলো, মার জন্য এই ব্রেস্ট ফিড করানোটা সুবিধা হলো। এটাই হলো রুমিং ইন। রুমিং ইন অলসো অ্যালেজ দ্য ফেয়ার ইন দ্য মাদার্স মাইন্ড that the baby is not misplaced in the central nursery. ধরো সেন্ট্রাল নার্সারি যেখানে দেখা অনেক বাচ্চাগুলোকে রাখলো, সেখানে বাচ্চা দেখা যায় অনেক সময় অদল বদল হয়, চুরি হয়, অনেক রকমের ভয় থাকে। কিন্তু রুমিং ইন, মা
খাচ্ছে বা বেবি, এই ক্ষেত্রে তো সেই ভয় থাকে না, চুরির ভয় থাকে না। তাহলে রুমিং ইন অলসো অ্যালেজ দ্য ফেয়ার ইন দ্য মাদার্স মাইন্ড দ্যাট দ্য বেবি ইজ নট মিসপ্লেসড ইন দ্য সেন্ট্রাল নার্সারি। হ্যাঁ, সেই ভয়টা থাকে না। ইট অলসো বিল্ডস আপ হার সেলফ কনফিডেন্স, মায়ের একটা সেলফ কনফিডেন্স তৈরি করে এই রুমিং ইনটা। তাহলে রুমিং ইনটা কি? কিপিং দ্য বেবি স্লিপ, বেবি স্লিপ মানে হলো যে বেবি বেড, ধরো যে প্লাস্টিকের মধ্যে বিছাইলো সেটাই বেবি স্লিপ, তার সেটাই তার বেড, ঠিক আছে? সেটা যখন মার কাছে এনে রাখবে সেটাই হলো রুমিং ইন। তাহলে কিপিং দ্য বেবি স্লিপ বাই দ্য সাইড অফ মাদার্স বেড ইজ কল্ড রুমিং ইন। This arrangement gives an opportunity for the mother to know her baby. Mothers interested in breastfeeding usually find there is a better chance for success with rooming in. Rooming in also allows the fear in the mother's mind that the baby is not misplaced in the central nursery. It also builds up her self-confidence. এগুলো রুমিং ইন। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ। এখন কারো কিছু জানার আছে? আমি ইনটেস্টিনাল কেয়ারটা যদি একটু আবার বলতে। কোনটা? যেমন ইনস্টিটিউশনাল কেয়ার। আচ্ছা হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এখন কি এটা কি বোঝো নাই বলো? এটা ইনস্টিটিউশনাল কেয়ার। হ্যাঁ, এটা হলো ধরো এই ডোমিসিলারি কেয়ার, এটা হলো তোমার বাসায় যে কেয়ারটা নেওয়া হচ্ছে। আর ইনস্টিটিউশনাল হলো তোমার ইনস্টিটিউশন, হসপিটাল, ডেলিভারি সার্ভিস। এদের মধ্যে কি থাকা দরকার? লিয়াজু থাকা দরকার, মানে যোগাযোগ থাকা দরকার। কারণ আমি হোম ডেলিভারি করাচ্ছি, তখন দেখা গেল কোনো একটা সমস্যা হলো, ইনস্টিটিউশনে আমি যাতে এটা এই পাঠাতে পারি, এটা ধর কমপ্লিকেশন হলো, হ্যাঁ, তখন পাঠালাম। তাদের মধ্যে কি একটা একটা লিয়াজু থাকতে হয়, একটা যোগাযোগ থাকতে হয়, সেটাই বলছে। আর ইনস্টিটিউশনাল কেয়ারের কথা কি বলছে? 1% ক্ষেত্রে অ্যাবনর্মাল ডেলিভারি হয়। হ্যাঁ, অ্যাবনর্মাল ডেলিভারি, ধরো হাতটা বের হয়ে গেল, পরটা বের হয়ে গেল, এগুলো কি অ্যাবনর্মাল ডেলিভারি না? এইসব ক্ষেত্রে এগুলো খুব বেশি হয়, এগুলো খুব বেশি হয় না, এগুলো দেখা যায় যে 1% থাকে অ্যাবনর্মাল ডেলিভারি। তারপর হলো 4% টেন্ড টু ডিফিকাল্ট রিকোয়ারিং দ্য সার্ভিসেস অফ ডক্টর। কিছু ক্ষেত্রে দেখা যায় ডক্টরের হেল্পের লাগে, যেমন ধরো নর্মাল ডেলিভারি করাতে গেল, এখন বাসায় হোম ডেলিভারি করাতে গেলে দেখা যায় যে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি গুলোর সমস্যা হয়, সেই ক্ষেত্রে তোমার ডক্টরের প্রয়োজন হয়। হ্যাঁ, ইপিসিটমি দেয়, যেটা কেটে দেয় পেরিনিয়াম, সেসব ক্ষেত্রে এই তাহলে কি লাগে, তোমার ডক্টরের হেল্প লাগে। তারপর হলো যে ফরসেপ ডেলিভারি, ওসব তো পারবে না তারা, ওসব ডক্টরের প্রয়োজন হয়। এগুলো হলো 4%। তাহলে 1% তোমার হলো অ্যাবনর্মাল, আর 4% হলো ডক্টরের হেল্প লাগে। তাহলে এই 5%টা তোমার ইনস্টিটিউশনাল কেয়ার নেওয়াটা দরকার, আর বাকিগুলো হোম ডেলিভারি সম্ভব, ঠিক আছে? অ্যান্ড ইনস্টিটিউশনাল কেয়ার ইজ রিকমেন্ডেড ফর, কখন আমরা ইনস্টিটিউশনাল কেয়ারটা নিব? সেটা হলো যে অল হাই রিস্ক কেস যারা আছে, হাই রিস্ক কেস যেগুলো হাই রিস্ক ডেলিভারি, এর আগে তোমাদের বলা হয়েছে কোনগুলো হাই রিস্ক, এন্ড হোয়ার হোম কন্ডিশনস আর আনসুটেবল, দেখা যায় বাসায় ডেলিভারি করানো সম্ভব না, সেই পরিবেশটা নাই, হ্যাঁ, সেসব ক্ষেত্রে ইনস্টিটিউশনাল কেয়ার নিতে হয়। এখন বলো নেক্সট। থ্যাংক ইউ ম্যাম। এখন এগুলো, এখন তো আজকের মতো এখানে শেষ। নেক্সট ক্লাস হবে তোমাদের পোস্ট নেটাল কেয়ার। এখন কি কোনো তোমরা বুঝতে পারছো নাকি আবার প্রথম থেকে একবার দেখাই যাব? বলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বলো। ডেঞ্জার সিগন্যাল ডিউরিং লেবার পেইন, এখানে যে 8 নাম্বার পয়েন্টটা আছে পোস্টপার্টাল মেন্টাল হেমোরেজ, সেটা একটু যদি আবার বলতেন। এটা না তো, এটা একটু পরে। এই যে এখন কি 8 নাম্বার পোস্টপার্টাম জি হেমোরেজ। ম্যাম। জি ম্যাম। পোস্টপার্টাম হেমোরেজ হলো তোমার ডেলিভারির পর যে হেমোরেজটা হয়, ব্লিডিংটা হয়, সেটা হলো পোস্টপার্টাম হেমোরেজ। এবং পোস্টপার্টাম হেমোরেজে পিপিএইচ এর ডেফিনেশন দুই রকম ভাবে হয়, সেটা হয়তো এখন ওরকম ভাবে পড়ার দরকার নেই, শুধু এটুকু জেনে রাখো ব্লিডিং এর পরে যে মানে ডেলিভারির পরে যে তোমার ব্লিডিংটা হয়, ডেলিভারি যে নর্মাল ডেলিভারি হোক বা তোমার হলো সিজারিয়ান সেকশনের মাধ্যমে হোক, পোস্টপার্টাম হেমোরেজ, তখন দেখা যায় যে ব্লিডিং হয়, অনেক সময় ব্লিডিং হয় বেশি বেশি, সেটাকেই বলা হয় পোস্টপার্টাম হেমোরেজ, বুঝছো? জি ম্যাম, থ্যাংক ইউ। পরের যে ব্লিডিংটা,
সেটা হলো পোস্টমার্টাম। আর যদি প্রেগনেন্সি অবস্থায় ব্লিডিং হয়, তো প্রেগনেন্ট তার হঠাৎ ব্লিডিং হচ্ছে, সেটা হলো এন্টিপার্টাম হেমোরেজ। আর ব্লিডিং ডেলিভারির পরে যে ব্লিডিংটা, সেটা হলো পোস্টপার্টাম হেমোরেজ। ম্যাম কিভাবে বোঝা যাবে কোনটা শো আর কোনটা ব্লাড? কোনটা কোনটা শো? কোনটা শো আর কোনটা ব্লাড? ব্লাড হলো যে শো হলো যে তোমার, না শোনো, ব্লাড শোটা হলো যে তার এই সার্ভিক্সটা তার রাইপ হয়, মানে হলো যে তার হয়ে গেছে, মানে এখন তার ডেলিভারি হবে। হ্যাঁ, ডেলিভারি হবে ওই সময়ে তার হলো তখন শো শো দেখা যায়। হ্যাঁ, শো দেখা যায়, কিন্তু শো যখন বেশি বেশি দেখা যাবে, ওই যে বললাম যে লাইকার কিন্তু সাথে তোমার ব্লাড স্টেইন, ওটা হলো ব্লাড স্টেইনটা শুধু ব্লাড না, ওটা হলো যে তোমার একটা আঠালো একটা সাথে পদার্থের সাথে দেখা যায় ব্লাড মিক্স থাকে। হ্যাঁ, তার মানে তার এখন তার ডেলিভারি হওয়ার সময় হয়েছে, দেখা যায় সার্ভিক্সটা ডাইলেট হয়েছে, ওই সময় একটু ব্লাড মিক্সড ওই লাইকারটা আসে। হ্যাঁ, তার মানে আমরা কি বুঝবো, সেটা হলো শো। আর ব্লিডিংটা এইটা থাকবে না, দেখা গেল যে তার হয়তো নাই, এই ডেলিভারি হয়তো সময় হয় নাই, তার হলো এই হয়নি, কি বলে এটাকে, ডাইলেট হয় নাই, কিন্তু তার ব্লিডিং হচ্ছে। হ্যাঁ, ব্লিডিং হচ্ছে, সেটা তোমার ব্লিডিং। অথবা তোমার হ্যাঁ শো আসছে, কিন্তু দেখা যায় যে ওটা মিক্সড না, ওই যে একটা সাদা একটা থাকে তরলের সাথে মিষ্টি যে একটা ব্লাড, সেটা না, জাস্ট শুধু ব্লাড, সেটা হলো তোমার ব্লিডিং। এখন এটা তোমার ডিটেলস আরো জানবে, কাহিনীতে পড়বে। এখন তোমার শুধু শুধু এটুকু জেনে রাখো যে শোটা যখন এক্সেসিভ হয়, হ্যাঁ, তখন হলো ডেঞ্জার, অথবা যদি ব্লিডিং হতে থাকে। তোমাদের এখন এটুকু জানলেই হবে। এখন আর কিছু শেষ করে দিব ক্লাস। ম্যাম কনভালশন, হ্যাঁ, কনভালশন বলতে কি বোঝাচ্ছে? কনভালশন মানে তো খিচুনি হয়, ঠিক আছে। এখন হলো যে খিচুনি অনেক কারণে হতে পারে, কিন্তু একটা প্রেগনেন্সিতে একটা খিচুনি হয়, সেটা হলো তোমার একলামশিয়াতে খিচুনি হয়। হ্যাঁ, একলামশিয়ার কিছু কিছু মানে আছে, ধরো হাই প্রেশার থাকলো, তারপর হলো যে হেডেক থাকলো, চোখ দেখা গেলো ঝাপসা লাগছে। হ্যাঁ, তারপর হলো ইউরিনে যে কোনো এরকম কয়েকটা যদি থাকে, ইউরিনে দেখা গেল যে অ্যালবুমিন যাচ্ছে। আমরা টেস্ট করে দেখলাম, ধরো আমার কাছে একটা পেশেন্ট আসলো এন্টিনেটাল কেয়ারে, তার আমার প্রেশার মাপলাম, হাই ব্লাড প্রেশার, তারপর দেখা গেল কি তার পাটা ফুলে গেছে, পানি চলে আসছে পায়ে, তারপর তার মাথা ব্যথা করছে, তখন আমাদের চিন্তা করতে হবে। তারপর ইউরিন টেস্ট করলাম, দেখা গেল যে অ্যালবুমিন, তখন যে এটা কোন দিকে যাচ্ছে, এখন তার প্রি একলামশিয়া ডেভেলপ করে গেছে, এটা একলামশিয়ার দিকে যাচ্ছে, কারণ যে কোনো সময় তার খিচুনি উঠতে পারে। যেই তোমার এগুলোর সাথে যখন খিচুনিটা থাকবে, কনভালশন থাকবে, সেটাই হলো একলামশিয়া। এবং ওই কনভালশন মানে হলো খিচুনি। ঠিক আছে, ম্যাম ফার্স্ট বলো। স্লাইডটা আমার দেখালে ভালো হয়। ফার্স্ট এই যে এটা হলো ইন্টারনেটাল পিরিয়ড। বলো যে ইন্টারনেটাল পিরিয়ড যেটা, যে ইট ইজ দ্য পিরিয়ড ফ্রম দ্য অনসেট অফ ট্রু লেবার পেন আপ টু দ্য এক্সপালশন অফ প্লাসেন্টা। এটা যখন এই যে একটা ফলস লেবার পেন আছে, একটা ট্রু, ফলস যেটা সেটা আসলে ব্যথা হচ্ছে, কিন্তু তার হলো ডেলিভারি হওয়ার সময় হয়নি, কিন্তু একটু ব্যথা হচ্ছে, অনেক সময় ভাবে যে হয়তো সময় হয়ে আসে, সময় হয়নি, সেটা হলো ফলস লেবার পেন। আর ট্রু লেবার পেন যেটা হলো যে তার এখন ডেলিভারি হবে, পেন শুরু হচ্ছে সত্যি সত্যি, সেই ট্রু লেবার পেনের কথা বলা হয়েছে, যে অনসেট যখন শুরু হবে ট্রু লেবার পেন আপ টু দ্য এক্সপালশন অফ প্লাসেন্টা, এবং সেটা কোন পর্যন্ত প্লাসেন্টা এক্সপালশন হওয়ার এই যে সময়টা, ট্রু লেবার পেন শুরু হলো, প্লাসেন্টা এক্সপালশন হলো, এই যে সময়টা, এই সময়টাই হলো ইন্টারনেটাল পিরিয়ড। তাহলে ইট ইজ দ্য পিরিয়ড ফ্রম দ্য অনসেট অফ ট্রু লেবার পেন আপ টু দ্য এক্সপালশন অফ প্লাসেন্টা। ঠিক আছে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল ম্যাম, এখানে দুইটা পয়েন্ট আছে, প্লাসেন্টা নট সেপারেটেড উইদিন হাফ অ্যান আওয়ার আফটার হ্যাঁ, ডেলিভারি, হ্যাঁ, এবং 8 নম্বর পয়েন্ট হচ্ছে পোস্টপার্টাম হ্যামোরেজ। হ্যাঁ, হ্যাঁ, ম্যাম এই দুইটা পয়েন্ট তো আফটার ডেলিভারি, কিন্তু এখানে হেডলাইন তো দেওয়া আছে ডিউরিং লেবার, ডেঞ্জার সিগন্যালস ডিউরিং লেবার, তাহলে এটা সিগনিফিকেন্স কি? হ্যাঁ, ডিউরিং লেবার হলো যে প্রসেসটা কখন থেকে শুরু হয়, এটা হলো ট্রু লেবার পেন থেকে, এই পিরিয়ডটার কথা বলা হয়েছে ডিউরিং লেবার, এটা ট্রু লেবার পেন থেকে এক্সপালশন অফ প্লাসেন্টা, আচ্ছা বেবি হলো আউট হলো,
তারপরে তোমার প্লাসেন্টা আউট হলো, সেই পর্যন্তই তো এই পিরিয়ডটা। ম্যাম তাহলে হ্যাঁ ডিউরিং লেবার, এটা তো প্রথমেই তোমাদেরকে দেখানো হয়েছে না, দেখো। তাহলে ম্যাম লেবারের পিরিয়ডটা আমরা কখন হ্যাঁ। দিয়ে কখন পর্যন্ত বলবো? এই যে বললাম, এটা কি, এটা হলো ইন্টারনেটাল পিরিয়ড, এর প্রথমেই আছে ডেলিভারি, ঠিক আছে, ইন্টারনেটাল পিরিয়ড অথবা ডেলিভারি কেয়ার সার্ভিস অথবা ডেলিভারি, এই সময়টাই হলো তোমার ডেলিভারি পিরিয়ড, ঠিক আছে। ইন্টারনেটাল পিরিয়ড অথবা এই সময়টা হলো ডেলিভারি পিরিয়ড, যেটা হলো অনসেট অফ ট্রু লেবার পেন আপ টু দ্য এক্সপালশন অফ প্লাসেন্টা। এটাই হলো তোমার ইন্টারনেটাল পিরিয়ড, এটাই তোমার ডেলিভারি পিরিয়ড, ঠিক আছে। ঠিক আছে এখন শেষ করে দিই, ম্যাম বলো। ম্যাম রিসাসিটেশনটা একটু আরেকবার বলবেন? রিসাসিটেশন হলো যে বেবি যখন হয় তখন কি হয়, বেবির নাকে তারপর মুখে এগুলো থাকে, সিক্রেশন থাকে, মানে হলো যে দেখবে যে নাকে মুখে ভরা থাকে দিয়ে একটু ফ্লুইড, যেটা আর কি সিক্রেশন বলি এটাকে। তখন কি হয়, এটাকে পরিষ্কার করে দিতে হয়, পরিষ্কার করে দিতে হয়, এরকম নল থাকে যেটা করে এই নাক থেকে মুখ থেকে সেটা কি পরিষ্কার করে মানে এয়ারটাকে, এয়ারওয়ে যেটা আর কি সেটাকে ক্লিয়ার করতে হয়, তোমার নাক মুখ ক্লিয়ার, তাহলে বেবি তার শ্বাস নিতে পারবে, এটাই হলো রিসাসিটেশন। ম্যাম যতক্ষণে ম্যাম এই সিক্রেশনটা ক্লিয়ার না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেবি কিভাবে ম্যাম রেসপিরেশনটা তার কিভাবে ঘটবে? সাথে সাথেই তো করতে হয়, এটা বেবিটা বের করার সাথে সাথেই আমরা যে কাজটা করি, বেবিকে আমরা প্রথমে এই ক্লিয়ার করে দিই, এয়ারওয়ে ক্লিয়ার করে দিই, ঠিক আছে। যদি বেশি পরিমাণে হয় তখন তো দেখা যায় যে অল্প থাকলে অনেক সময় দেখা যায় বেবিরা একাই নিতে পারে, ক্লিয়ার না করলেও দেখা যায় হয়ে যায়, অনেকে মুখের ভিতর কাপড় দিয়ে পরিষ্কার করে, যারা হলো তো বাসায় ডেলিভারি হয় তারা তো সেটা করতে পারে না, তারা মুখের মধ্যে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দেয়, নাকের মধ্যে একটু পরিষ্কার করে দেয়, বুঝছো, সেটা হলো বাসায় এটা। আর যদি হসপিটালে হয় সেটা তো আমরা নল দিয়ে এটা পরিষ্কার করে দিই। আর হলো ম্যাম তখনও কি প্লাসেন্টার মাধ্যমে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়? তখন আর কি হবে, তখন তো হয়েই যায় বেবি, প্লাসেন্টা তো একটু পরে আউট হয়ে যায়। আর প্লাসেন্টা যখন অনেক সময় ধরে আউট না হবে, সেটা তো যে বলছিলাম যে রিটেন প্লাসেন্টা থেকে গেল, সেটা হলো ডেঞ্জারাস, এই কারণে তো ডেঞ্জারাস সেটা। আর বেবিকে তখন তো আমরা বের করে সাথে সাথে আমরা কেটে দিই, তখন তার হবে না, সেটা আর কেমন হবে। ম্যাম প্লাসেন্টা কি নিজে নিজে থেকেই সেপারেট হয়ে যায়? কি হয়ে যায়? প্লাসেন্টা কি এটা কি সেপারেট হয়ে যায়? সেপারেট, হ্যাঁ নিজে থেকেই হয়, একটু হাত দিয়ে পেটের উপর একটু নাটকি করতে হয়, মেসেজ করতে হয়, হালকা একটু মেসেজ করে টান দিলে বের হয়ে যায়। কিন্তু যখন বের হবে না, প্রবলেমটা তখনই হয়, ঠিক আছে। আর সব ক্ষেত্রে যে হয় মানে এরকম হয় তা না, কিছু কিছু ক্ষেত্রে খুব রেয়ার কেসে দেখা যায় যে সেপারেট হয় না, এটা অটোমেটিক্যালি হয়, একটু মেসেজ করে দিতে হয় আর কি। অনেক সময় একসাথে বেরও হয়ে যায়, দেখা যায় বেবিও বের হলো সাথে সাথে প্লাসেন্টাও বের হয়ে আসলো, মেসেজও করার প্রয়োজন পড়ে না। ম্যাম গুড এইমস অফ ইন্টারনেটাল পিরিয়ডের এক নাম্বার পয়েন্ট একটু বলবেন আবার? কোনটা গুড এইমস অফ ইন্টারনেটাল পিরিয়ড, ইন্টারনেটাল কেয়ারের এক নাম্বার পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, এই যে দা এইমস অফ গুড ইন্টারনেটাল কেয়ার। হ্যাঁ, গুড ইন্টারনেটাল কেয়ার আমরা কখন বলবো, যখন দেখা যায় থোরো এসেপসিস থাকে, এখানে কোনো দেখা যায় এসেপটিক্যালি মানে হলো জীবাণুমুক্ত ভাবে দেখা যায় যে সে ইন্টারনাল কেয়ারটা নেওয়া হয়, সেটা হলো থোরো প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, সেটাই হলো থোরো এসেপসিস। ডেলিভারি উইথ মিনিমাম ইনজুরি টু দ্য ইনফ্যান্ট অ্যান্ড মাদার, মা এবং শিশুর কি হবে, ইনজুরিটা হবে মিনিমাম। তারপর হলো মিনিমাম ইনজুরি, আগে তোমাকে ব্যাখ্যা করে বলছি যে বেশি বেশি যে ধরো সার্ভাইকাল টিয়ার হয়ে যায় মায়ের, বেবি দেখা যায় মাথায় খুব চাপ লাগে, সেগুলো হলো যে বেশি ইনজুরিটা। আর মিনিমাম যে হালকা পাতলা সেটা তার কোনো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা মিনিমাম ইনজুরি হয়, ঠিক আছে, মিনিমাম ইনজুরি টু দ্য ইনফ্যান্ট অ্যান্ড মাদার। রেডিনেস টু ডিল উইথ কমপ্লিকেশনস, কিছু কমপ্লিকেশন হয় ডেলিভারির সময়, সেটা হলো ম্যানেজ করতে হয়। সেটা যদি করা হয়, রেডি থাকে, সেটাই হলো গুড ইন্টারনেটাল কেয়ারের এইম, যে রেডি থাকতে হবে কমপ্লিকেশন যে আছে সেগুলোর সাথে ডিল করা। যেমন হলো যে প্রলং লেবার, এন্টিপার্টাম হেমোরেজ, কনভালশন, ম্যালপ্রেজেন্টেশন, প্রোলাপস অফ দ্য কর্ড, কেয়ার অফ দ্য বেবি অ্যাট ডেলিভারি, তার মধ্যে আছে রিসাসিটেশন, কেয়ার অফ দ্য কর্ড, কেয়ার অফ দ্য আইস। এই এখন আমাকে রাখতে হবে, সময় শেষ হয়ে গেছে, ঠিক আছে।
ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের সাথে আবার আগামী ক্লাসে দেখা হবে। পোস্টনেটাল কেয়ার তোমাদের পড়াবো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।